সেই উত্তরগুলো উনি দিয়েছেন না ওনার হয়ে কেউ লিখে দিয়েছেন এটা বলা বড় কঠিন, কারণ এটা দৃশ্যমান নয়। কিন্তু এক্ষেত্রে তাই হয়নি। এক্ষেত্রে রয়টার্সের আপনার ইন্ডিয়াতে তাদের যে রাজনীতির বিষয়ক যে এডিটর মিস্টার কৃষ্ণা এন দাস, খুব বড় একজন সাংবাদিক এবং উনি বাংলাদেশ সম্পর্কেও বেশ অভিজ্ঞ। বাংলাদেশে এর আগে 2018 সালে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে উনি রিপোর্ট করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের যে টাকা ডলার রিজার্ভ লুট হয়েছিল, চুরি হয়েছে, সেটা নিয়েও ওনার গুরুত্বপূর্ণ রিপোর্ট ছিল। এই কৃষ্ণা এন দাস ওনার সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেছেন বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত, মানে সম্ভবত বৃহস্পতিবার রাত 12টার আগে পাচ্ছে হবে, এরকম 5-10 মিনিট আগে, যেটা নাকি শুক্রবার পর্যন্ত যে ঠেকেছিল। প্রায় 1 ঘন্টারও বেশি সময়ের একটা ইন্টারভিউ টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে ওনার হয়েছে এবং সেই ইন্টারভিউয়ে শেখ হাসিনা এবার স্পষ্ট করেই বলেছেন যে উনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন। এবার একটু বাড়তি বলেছেন যে উনি একা ফিরছেন তা বলেননি, উনি বলেছেন ওনার দলের যারা সিনিয়র সহকর্মী আছেন, মানে কেন্দ্রীয় পর্যায়ে যারা নাকি সিনিয়র লিডার আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে উনি ফিরবেন এবং উনি ফিরবেন সারেন্ডার করার জন্য। মানে ওনাদের বিরুদ্ধে যে হুলিয়া আছে, গ্রেপ্তারি পরোয়ানা আছে, তারই প্রেক্ষিতে ওনারা নিজে থেকেই দেশে ফিরে আইনের হাতে নিজেদেরকে সোপর্দ করবেন। এটা কিন্তু একটা বড় ঘোষণা, মাথায় রাখবেন যে এর আগে কখনো এরকম হয়নি। এর আগে কখনো কোনো পলিটিক্যাল লিডার বলেনি যে আমি এভাবে দেশে ফিরতে চাই। মানে যারা এর আগে পালিয়ে গিয়েছিল বিভিন্নভাবে, নানাভাবে পালিয়ে গিয়েছিল অনেকেই, কিন্তু কেউ কিন্তু বলেনি আমি দেশে ফিরে আসতে চাই। এই প্রথমবার, আগে একবার শুনলাম শেখ হাসিনাই বলেছিলেন, এখন আবার শুনলাম এবার একটা আন্তর্জাতিক মিডিয়ার কাছে উনি বললেন যে উনি দেশে ফিরে যাবেন এবং সেটা ডিসেম্বরের মধ্যেই যাবেন। এখন যে উনি কিন্তু বলেছেন উনি আন্দোলন করবেন না, উনি বলেছেন উনি সারেন্ডার করবেন এবং আইনের অনুযায়ী চলবে। এবং ওনাকে বলা হয়েছিল আপনি গেলে কী হবে, উনি বলেছেন যে ফেরার পর তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি আমাকে হত্যাও করতে পারে, উনি এটাও বলেছেন। মাথায় রাখবেন শেখ হাসিনার বয়স কিন্তু এখন 78 বছর। কাজে শেখ হাসিনার যদি সাহস থাকে এই বয়সে এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়াটা যে কতটা রাজনৈতিক সুদূর প্রসারী সিদ্ধান্তের ব্যাপার, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যদি শেখ হাসিনা ফিরে আসেন তাহলে কি হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে তিনি কেন ফিরে আসতে চান উনি সেটাও বলেছেন। উনি বলেছেন যে আমি জানি যে আমার মৃত্যু হতে পারে, তাও আমি যাব, কারণ আমার দলের নেতাকর্মীরা দেশের মধ্যে প্রচণ্ড চাপের মুখে আছে। কাজে সেই চাপটাকে উনি করার জন্য আসবেন এবং উনি বলেছেন যদি আমার মৃত্যু আসে আমি চাই যে আমার মৃত্যু যেন আমার দেশের মাটিতে হয়, যেখানে আমার পিতামাতা আমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে এবং তারা এই যে মাটিতে শুয়ে আছে সেই মাটিতেই যে আমি মরতে চাই। এবং উনি আরও বলেছেন যে উনি যে আসছেন, অনেকে এটা গত কয়েকদিন ধরে বলা বলি করছিল যে উনি যে আসছেন উনি কি বিদেশের অন্য কোনো দেশের কোনো শক্তির সঙ্গে, কোনো সরকারের সঙ্গে আলোচনা করে আসছেন। এটা আমারও ধারণা ছিল যে উনি আসলে নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে আলাপ আলোচনা করে আসবেন, বাট উনি স্পষ্ট করেছেন যে তার এই ফেরার বিষয়ে বিদেশের কোনো সরকারের সঙ্গে তার কোনো ধরনের আলাপ আলোচনা হয়নি। দেখুন উনি কিন্তু একদম খুব ঝানু রাজনীতিবিদ এবং উনি এই রাজনীতির কথাটাও কিন্তু উনি বলেছেন। উনি বলেছেন যে আমি ন্যায় বিচারে বিশ্বাস করি, আমি মনে করি একবার যখন এই বিচার কাজ শুরু হবে জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই আদালত কতটা পক্ষপাত দুষ্ট এবং আমি এটা প্রমাণ করতে চাই। মানে উনি এই যে আদালত ওনার বিচার হচ্ছে সেই আদালত আসলে পক্ষপাত দুষ্ট কিংবা পক্ষপাত দুষ্ট নয়, এই জিনিসটা উনি প্রমাণ করতে চাচ্ছেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে পালিয়ে গেলেন কেন, আপনি যদি এখন ফিরতেই চাচ্ছেন তো তখন থাকলেন না কেন। উনি যেটা বলেছেন যে জবাবটা সেটা হলো আমি যে পালিয়ে গিয়েছিলাম তখন আমার জীবন আসলে হুমকির মুখে পড়ে গিয়েছিল, কারণ এই মব
অথবা বিশাল একটা জনগোষ্ঠী অথবা ক্রাউড যাই বলেন না কেন, সেটা তার বাসভবনের দিকে যাচ্ছিল, এই জন্য উনি পালিয়ে গিয়েছিলেন, এটা উনি স্বীকার করেছেন। তবে উনি আবার এই কথাটাও বলেছেন যে একটা সরকার যখন লম্বা সময় ধরে ক্ষমতায় থাকে ভুলভ্রান্তি হতে পারে, কোনো সরকারি ভুলভ্রান্তির ঊর্ধ্বে নয়। তবে একটা সরকারের ভালো বা মন্দ, সঠিক বা ভুল, এর বিচারের ক্ষমতা একমাত্র জনগণের। আমি এটা জনগণের হাতেই ছেড়ে দিতে চাই। তার মানেটা কী দাঁড়াচ্ছে? এবং আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সেটা নিয়েও কিন্তু উনি প্রশ্ন তুলেছেন। উনি বলেছেন যে তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করবে, আমি হয়তো নির্বাচনে অংশ নিতে পারবো না, কিন্তু তারা কেন আওয়ামী লীগকে সাসপেন্ড করলো? যদি আমরা খারাপ কিছু করে থাকি সেটা জনগণই সিদ্ধান্ত দেবে। দেখুন, আমার কাছে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে আমি নিজেও বহুবার বলেছি, কিন্তু এই যে নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, এটা কিন্তু আওয়ামী লীগকে একটা এক্সট্রা মাইলেজ দিয়েছে। এটা আমি বলেছি এবং আমি এটা মনেও করি যে এটা করে সরকার ভুল করেছে। অন্তর্বর্তীকালীন সরকার করেছিল তাদের ব্যাপার, কিন্তু আওয়ামী লীগ কেন এটাকে, সম্ভবত আওয়ামী লীগের কাজটা করেছে জামাত এবং এনসিপির ভয়ে, কিন্তু এটা সরকারকে আমি মনে করি ক্ষতিগ্রস্ত করেছে। তারা জনগণের উপর আস্থা রাখতে পারেনি। এনসিপি এবং জামাত আস্থা রাখতে পারবে না, এটা স্বাভাবিক। তারা আস্থা রাখে, তারা জানে তাদের অবস্থানটা কোথায়, তারা গাইড জুড়ে করতে চায়। কিন্তু বিএনপি কেন এই কাজটা করতে গেল? এই কাজটা বিএনপির ঠিক হয়েছে বলে আমি মনে করি না। বিএনপি হয়তো এটাকে আদালতের মাধ্যমে সমাধান করতে চেয়েছি, সেটাও একটা ভালো পদ্ধতি আমি মনে করি, একটা ভালো বিকল্প, কিন্তু সেই কাজটাও বিএনপির উচিত হবে না ঝুলিয়ে রাখা। কিন্তু তারও চেয়ে বড় কথা, আদালত এটা নেওয়ারই কোনো দরকার ছিল না। আমি কালকে একটা বলেছি, যদি আপনি মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে আদালতের কাঠগড়ায় দাঁড় করান, তাহলে জামাতকে আপনি কেন ছাড় দিবেন? তাহলে জামাতেরও মানবতা বিরোধী, জামাতও তাহলে ওখানে যে সব পরিষ্কার হয়ে ওখানে ক্লিন চিট নিয়ে আসুক, জামাতকেও নিয়ে যান, জামাত প্রমাণ করুক যে তারা মানবতা বিরোধী অপরাধ করে নাই, তো হয়ে গেল, কোনো সমস্যা নাই। যদি আওয়ামী লীগকে নিতে পারেন, জামাতকে নিচ্ছেন না কেন? এই প্রশ্নটা কিন্তু উঠবে। এখন আপনি বলবেন যে আওয়ামী লীগকে তো সরকার নেয় নাই, কেউ একজন মামলা করেছিল। হ্যাঁ, এই মামলাটা কে করেছিল বলেন তো? এই মামলাটা করেছিলেন মিস্টার ববি হাজ্জাজ, এনডিএমের যিনি প্রেসিডেন্ট ছিলেন এবং যিনি এখানে সরকারের একজন মন্ত্রী, এবং উনি ধানের শীষ প্রতীক নিয়ে মন্ত্রী হয়েছেন, মানে উনি বিএনপিতে জয়েন করেছেন। তাহলে আপনার লোকে তো এই মামলা করছে, কিন্তু এই মামলা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এটা বলে আপনি কিন্তু পার পাবেন না। আপনার একজন প্রতিমন্ত্রী এই মামলার বাদী, তো ওই প্রতিমন্ত্রী জামাতের বিরুদ্ধে মামলা করেন না কেন? জামাতও তো মানবতা বিরোধী অপরাধ করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে 71 সালে। তো ওই জায়গাটাতে কিন্তু আসতে হবে আলটিমেটলি। যাই হোক, এই পয়েন্টটাই কিন্তু শেখ হাসিনা তুলেছেন যে তারা দলকে কেন নিষিদ্ধ করলো। দল যদি খারাপ কিছু করে থাকে সেই সিদ্ধান্ত জনগণ দেবে, জনগণের উপর আপনি ছেড়ে দেন। নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে আওয়ামী লীগ কী করতো না করতে দিলে আমরা দেখতাম, কিন্তু সেই সুযোগটা কিন্তু জনগণকে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে যে এই যে শেখ হাসিনা আসছেন, উনি কোনো হোমওয়ার্ক করেছেন? উনি কি কোনো হোমওয়ার্ক করে আসছেন? হ্যাঁ, মনে হয় কিছুর হোমওয়ার্ক উনি করেছেন। উনি জানিয়েছেন, এই ইন্টারভিউতে উনি জানিয়েছেন যে 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি আসনের সঙ্গে আসনে যারা নেতাকর্মী আছে তাদের সঙ্গে ওনার অনলাইনে মিটিং হয়েছে, এবং তারা সবাই আওয়ামী লীগকে কীভাবে পুনর্গঠিত করা যায় সেটা নিয়ে ওনারা কিন্তু কাজ করেছেন। কাজেই ওনার কিছুটা হোমওয়ার্ক আছে, এবং বাকিটা হয়তো উনি আসার পর হবে। এবং উনি হয়তো আসার মাধ্যমে, আমি এটা আগেও বলেছি বহুবার, যে আসার মাধ্যমে উনি হয়তো ওনার দলের নেতাকর্মীর মধ্যে একটা নতুন ধরনের উদ্দীপনা তৈরি করতে চান। কিন্তু যে কথাটা বলে আজকে আলোচনাটা আমি শেষ করব, সেটা হলো ওই জন্য শুরুতে বলেছেন যে উনি দলের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে আসবেন। আমার কিন্তু মনে হয় না যে ওনার সঙ্গে সঙ্গে ওনার সিনিয়র নেতাকর্মীরাও আসবেন, এটা আমি বিশ্বাস করি না। কারণ এই দলের এই নেতাকর্মীদেরকে আমি খুব ভালোভাবে চিনি। পাশাপাশি আমি শেখ হাসিনাকেও চিনি, অনেক দিন ধরে এতে দেখছি। তো
আমার বিবেচনায় শেখ হাসিনা খুবই বাংলাদেশের যত রাজনৈতিক নেতা নেত্রী আছেন তাদের মধ্যে উনি খুবই একজন সাহসী একজন মানুষ। তার আশেপাশের সাহসও তার যারা সিনিয়র নেতাকর্মী আছেন, যারা সিনিয়র নেতা আছেন তাদের মধ্যে নেই। এবং আমার মনে হয় না উনি যখন আসবেন তার সঙ্গে ওবায়দুল কাদের অথবা জাহাঙ্গীর কবির নানক অথবা বাহাউদ্দিন নাসিম এদের মতো যারা নাকি জাতীয় নেতা এখন যারা ওখানে দাপিয়ে বেড়াচ্ছেন অথবা আসাদুজ্জামান কামাল, এরা কেউ আসবেন বলে আমার কাছে মনে হয় না। কারণ এরা অনেকটা আরামপ্রিয় এবং তারা তো ওখানে ভালোই আছেন, টাকা পয়সা তো ভালোই বানিয়েছেন, সেগুলো নিয়ে আরামে আছেন। ওনারা জেলে কেন থাকতে যাবেন? জেলে থাকার মতো অতটা সাহস ওনাদের নাই। কাজে ওনারা কেউ আসবেন না, শেখ হাসিনাকে একাই আসতে হবে। তবে এটাও ঠিক, ওনারা এই যে সিনিয়র নেতা যাদেরকে শেখ হাসিনা খুবই গুরুত্ব দিয়ে থাকেন, ওনাদের মধ্যে যত কম লোক ওনার সঙ্গে আসবে তত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য ভালো হবে। কারণ এই দলটাকে যারা ডুবিয়েছে এবং 2024-এর যে বাস্তবতা, আওয়ামী লীগের যে জনপ্রিয়তা মানে একদম হিমাঙ্কেরও নিচে ছিল, তার পেছনে কিন্তু এই লোকগুলি কাজ করেছে। এই হাসান মাহমুদ এই লোকগুলি কাজ করেছে, এই ওবায়দুল কাদের এই লোকগুলি কাজ করেছে। কাজে এই লোকগুলি যত কম আসবে তত আওয়ামী লীগের জন্য ভালো হবে এবং শেখ হাসিনার জন্য ভালো হবে। শেখ হাসিনা বয়স হয়ে গেছে, তারপরে যখন উনি সাহস করেছেন যে উনি দলের জন্য নিজের জীবনকে ঝুঁকির মুখে নিতে চান, যদি উনি নিতে পারেন সেটা আমি মনে করি আওয়ামী লীগের জন্য ভালো হবে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আওয়ামী লীগ যখন আসবে, আওয়ামী লীগ যদি বারবার এখনও সেই ষড়যন্ত্র তত্ত্বের কথা প্রচার করতে থাকে সেটা কিন্তু ভালো হবে না। এই যে ইন্টারভিউ শেখ হাসিনার যে মনোভাব আমি দেখলাম, যে অ্যাটিটিউড আমি লক্ষ্য করলাম, যে ভুল হতে পারে কিন্তু ভুলের বিচার জনগণের হাতে ছেড়ে দিতে চাই, এই অ্যাটিটিউডটা আমার কাছে মনে হয়েছে অধিকতর গ্রহণযোগ্য। বিচার জনগণই করবে, জনগণ বিচারে কখনো ভুল করে না। জনগণের কাছে দেন, জনগণ দেখবেন ঠিকই সিদ্ধান্ত। বলেছেন এলাকায় সাংবাদিকদেরকে বলেছেন যে আওয়ামী লীগ নামে কোনো দল আর দেশে রাজনীতি করার সুযোগ পাবে না। এখন আওয়ামী লীগের বিষয়টা এখন কোর্টে আছে, এই সময় একজন প্রতিমন্ত্রীর এই ধরনের ঢালাও স্টেটমেন্ট আপনি আসলে কিভাবে দেখছেন? আর তাছাড়া আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার আপনি কতটুকু সম্ভাবনা এবার দেখছেন? ধন্যবাদ মাসুদ ভাই। প্রথমত মন্ত্রী নূরের কথায় যদি বলি, এটা আমার কাছে খুব গুরুত্ব দেওয়ার মতো বক্তৃতা মনে হয়নি। এটা রাজনৈতিক বক্তৃতা এবং নেতা কর্মীদেরকে হয়তো উনি খুশি করার জন্য বলেছেন, কিন্তু উনি নিজেও ভালো করে জানেন যে আওয়ামী লীগ বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল যেটা নিঃশেষ করে দিলাম বা আওয়ামী লীগ আর আসবে না, এগুলো যারা বলে তারা নিজেরাও বিশ্বাস করে না। সো এগুলা নিয়ে আমাদের কথা বলার আসলে খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি না। তো আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু আছে সেটা নির্ভর করছে যে আসলে আওয়ামী লীগ যারা করেন তাদের উপর এবং আওয়ামী লীগের নেতা নেত্রী যারা আছে তাদের উপর, তারা আসলে কি দিচ্ছে সামনের দিনে। আহ জাতি এমন কোন পরিস্থিতিতে পড়বে যে তাদেরকে স্পেস দিতে, সেগুলোর উপরে নির্ভর করছে। প্রথমত শেখ হাসিনা এখন বিদেশে অবস্থান করছেন, তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে এখন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি। এখন উনি যদি ওইখানে থাকেন এবং ওইখান থেকে কিভাবে রাজনীতিটা পরিচালিত করবেন, কিভাবে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠবে, এগুলো অনেক কিছু নির্ভর করছে। উনি শুনতেছি উনি আসবেন, উনি আসার কথা বলেছেন। সেই আসার কথাটা নিয়ে আবার রাজনীতিতে নানা কথা উঠছে যে উনি কি সত্যিকার অর্থে আসতে পারবেন কিনা বা ওনাকে আসতে দেওয়া হবে কিনা, আসতে উনি কিভাবে আসবেন, কারণ ওনার ট্রাভেল পাস ছাড়া তো এখন আসারও কোনো সুযোগ নাই। আসলে উনি যে কনসিকুয়েন্স এখানে ফেস করবেন আদালতে, সেগুলো সেগুলো জেনে কি উনি কি আসবেন, নানা স্পেকুলেশন চলতেছে। বাট সাধারণ একজন নাগরিক হিসাবে যদি আমাকে এই বিষয়ে আলাপ করতে বলেন, তো আমি বলবো যে এগুলো হচ্ছে যে খুবই ভাষা ভাষা জিনিস। কারণ শেখ হাসিনা যদি আসবেন সিদ্ধান্ত নেন, তাহলে সেটা হবে শুধু উনার নিজের উপরে না, যে উনি উনি নিজের উপর একটা সিদ্ধান্ত তো নিতেই পারেন না যে আমি আসবোই ডিটারমাইন, এটা যেমন আছে।
আমি এসে কি এখানে আগুনে ঝাঁপ দেবো কিনা, সেটাও তো একটা বিষয়। উনি এখানে যে এসে যে পরিবেশ পাবেন, সেটা কি ওনার জন্য নিরাপদ কতটুকু? উনাকে, ওনার যে মামলা, ওনাকে সাজা হয়েছে, সেই মামলায় কি উনি বাইরে থাকবেন না জেলে যাবেন? উনি আপিল করার যে বিষয়টা আছে সেটা অবশ্যই নিয়ম, মানে মীমাংসিত। কারণ উনার অনুপস্থিতিতে বিচার হয়েছে, উনি এসে এটা আপিল করতেই পারেন। এবং বাংলাদেশের আদালত দেখা গেছে যে তারা তাদের ইচ্ছা অনুযায়ী ব্যাখ্যা দেয় এবং এটা এক্সটেন্ড করে। এই যে নর্মালি নিয়ম হচ্ছে যে 30 দিনের মধ্যে করতে হবে, সেটা দেখবেন যে আপনি, সেটা এখানে কোনো প্রযোজ্য নয় বলে বিবেচিত হবে, কারণ এগুলা এর অতীতে ইতিহাস আছে। সো আমরা একটু পুরনো, পুরো ওই পুরনো কথা নাই বললাম। এখন শেখ হাসিনা যদি আসেন, তাহলে সেটা নির্ভর করছে ওনাকে যারা আনতে চান, বা উনি সরকারের সাথে ওনার কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা সেগুলোর উপর। উনি উনি এমন, মানে ওনার নেগোসিয়েশন এভাবে হতে পারে যে উনি যে দেশে আছেন সে দেশ হয়তো মধ্যস্থতা করতে পারে, কিংবা তৃতীয় আরেকটা দেশ মধ্যস্থতা করতে পারে। আমেরিকার কথাও এখন শুনছি আড়ালে আবডালে, তারাও এখানে হয়তো থাকতে পারে। মোট কথা একটা বিদেশি আহ ইয়ে ছাড়া, আপনার মিডিয়েটর ছাড়া উনি বাংলাদেশে আসবেন সরাসরি, এখন এখানে এসে পতঙ্গে ঝাঁপ দেবে, আগুনের পতঙ্গের মতো ঝাঁপ দেবেন, সেটা আমার কাছে মনে হয় না। জি, ওই আমরা দেখলাম যে আপনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি আছেন শামা ওবায়দ, তিনিও এই প্রসঙ্গে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, উনি একই কথা বলেছেন যে শেখ হাসিনা কি বলছেন না বলছেন ওনার বক্তব্য এখন আমাদের দেশের জন্য প্রাসঙ্গিক নয়। তো শেখ হাসিনা একই সঙ্গে কিন্তু ওনার আশার ব্যাপারটা না, তার বাইরেও কিছু রাজনৈতিক বক্তব্য কিন্তু দিয়েছেন এনডিটিভির সঙ্গে দেওয়া সেই ইন্টারভিউ। তো উনি যদি একজন আপনার মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও থাকেন, তারপরেও একজন রাজনৈতিক নেতা হিসেবে ওনার বক্তব্য একেবারেই প্রাসঙ্গিক নয়, এটা কি আপনি মনে করেন, যেরকমটি শামা ওবায়দ মনে করেছেন? শামা ওবায়েদ এটা নিয়ে কথা বলছেন, এই জন্যই তো এটা প্রাসঙ্গিক। শামা ওবায়েদকে প্রশ্ন করছে, এটাই তো প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক না কেমনে? আমরা যে কথা বলছি এটাই তো প্রাসঙ্গিক। শেখ হাসিনা যদি অপ্রাসঙ্গিক হবে, আমরা এটা নিয়ে কোনো কথা বলবো? আমরা তখন ফুটবল নিয়ে কথা বলতে পারতাম, অন্য কোনো সাবজেক্ট নিয়ে কথা বলতে পারতাম। তার মানে হচ্ছে যে রাজনৈতিক নেতা নেত্রী ক্ষমতা, আজকে ক্ষমতা হারাচ্ছে, কালকে ক্ষমতা নাই, তার মানে এই নয় যে উনি অপ্রাসঙ্গিক হয়ে গেল। এবং বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যখন, বৃহত্তর একটা রাজনৈতিক দল, এবং সেই দলের উনি নেত্রী এখনো, তো এই জন্য এটা প্রাসঙ্গিক। কারণ আওয়ামী লীগ তো নিঃশেষ হয়ে যায় না। আওয়ামী লীগকে আপনি আইন করে হয়তো কার্যক্রম করতে দিচ্ছেন না, সেটা এক জিনিস, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ শেষ হয়ে যাওয়া সেটা আরেকটা জিনিস। তাহলে আওয়ামী লীগ যারা করে তারা কোন দল করছে? তারা কি আরেকটা দল তৈরি করেছে এখন? বা তারা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তারা অন্য দলে বেরিয়ে গেছে? তাহলে একটা অপ্রাসঙ্গিক বিষয় আসতে পারতো। এবং আওয়ামী লীগের নেতা নেত্রীরা জেল থেকে বের হয়ে তারা অন্য দল করছে, শেখ হাসিনার নামও নেয় না, এবং দল নিয়ে তাদের কোনো কথা নাই, তাহলে একটা বিষয় দাঁড়ায়। কিন্তু সেই বিষয়টাতে, সেই পরিস্থিতি কি বাংলাদেশে সৃষ্টি হয়েছে? একজন আওয়ামী লীগের কেউ কি আপনি দেখেছেন অন্য রাজনৈতিক দলে যোগ দিতে, যারা প্রমিনেন্ট? দুই চারটা, যেগুলো গ্রাম পর্যায়ে আপনার, মানে ওই মাস্তানির জন্য দল, এই দলে আসে ওই দলে যায়, তাদের উদাহরণ তো এখানে প্রযোজ্য না। যদি বড় দাগে আমরা কথা বলি, বড় রাজনৈতিক দল নেতা নেত্রীদের মধ্যে কেউ তো কোনো দল চেঞ্জ করে নাই। তো দল যখন চেঞ্জ না করছে, তাদের প্রাসঙ্গিক আছে, তাদের দলও প্রাসঙ্গিক আছে, এবং সরকারও সারাক্ষণ আওয়ামী লীগ নিয়ে কথা বলে, সারাক্ষণ। এবং আওয়ামী লীগ ট্যাগ দিয়ে অন্যদেরকে ইয়ে করে, এবং মানে কথায় কথায় আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে, এই আওয়ামী লীগ ও মুখ। সরকারের মধ্যে আমরা যারা কথা বলছি তাদেরকে না, শুধু সরকারের মধ্যে, সরকারি দলের মধ্যে লোককে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে। সরকারের মধ্যে বিভিন্ন যন্ত্রে যারা কাজ করছে, কর্মকর্তা, তাদেরকে ট্যাগ দিচ্ছে। আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল, এই জন্য পদোন্নতি হচ্ছে না, পদোন্নতি দিলেও আবার সেই পদ ক্যান্সেল করে দিচ্ছে। তো সবগুলো তো আওয়ামী লীগকে কেন্দ্র করেই হচ্ছে। আওয়ামী লীগ যদি এতই অপ্রাসঙ্গিক হয়ে যায়, তাহলে সরকার তো আওয়ামী লীগকে গণায় ধরবে না, যে দ্যাটস অল, যে আওয়ামী লীগ 5 আগস্টের পর শেষ, এখন আমরা যারা আছি তারাই আমরা দেশ গঠন করব, তারা কিভাবে এগিয়ে যাব, দেশকে কোথায় নিয়ে যাব, সেটাই চিন্তা।
যারা বড় ধরনের কোনো অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, তাদের সাজা হবে। বাকিরা আসো আমরা দেশ চালাই, একসাথে এগিয়ে যাই। সেই রকম মেন্টালিটি তো নাই। মেন্টালিটি তো হচ্ছে যে আজকে যাকে আপনি পুরস্কার দিচ্ছেন, সরকারি কর্মকর্তা বিশেষ করে, তাকে আপনি আজকে বীরত্বের জন্য পুরস্কার দিচ্ছেন, আগামীকাল বা ক্ষমতা পরিবর্তনের পর সেও হয়ে যাচ্ছে ভিলেন। শাপলা চত্বরের কথা ধরেন না, শাপলা চত্বরে হিরো যারা ছিল, এই যে ওই যে দুর্নীতিবাজ আইজি যার কথা আমরা বলছিলাম, বেনজির। বেনজির তখন তো কমিশনার ছিল, তখন তো জি। তার কি প্রশংসা! হ্যাঁ, সর্বমহল থেকে প্রশংসা হয়েছিল। এবং এখন কোথায়? তো এরকম প্রত্যেকটা কর্মে আপনি দেখবেন যারা একসময় কাজ করে দিয়ে গেছে, প্রশংসা উড়িয়েছে, তাদের পরিণতি আবার খারাপ হয়ে যাচ্ছে। এখন যারা সরকারে আছে, তারেক রহমান সরকারের সাথে যারা মনে করছে যে আমরা কি যে একটা ভালো ভালো কাজ করে ফেলছি দেশের জন্য, সরকারের জন্য, তারাও দেখবেন আবার কালার্ড হবে। এটা তো শুধু ক্ষমতা পরিবর্তন, কত বিষয়টা হচ্ছে কয়দিন পরে হবে বা কত তাড়াতাড়ি হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু একটা হবেই। বিষয়, এই যে আপনি বলতেছেন যে ক্ষমতা পরিবর্তন হলেই একদম আকাশ থেকে মাটিতে তাদেরকে ফিরে দেওয়া হচ্ছে, এই যে প্রবণতাটা, এই যে প্রক্রিয়াটা, এটা কি একটা সুস্থ সমাজের পরিচয় বহন করে এর মধ্যে? মোটেও এটা সুস্থ সমাজ না, এটাই তো অসুস্থ সমাজ। এটাই হচ্ছে প্রতিহিংসার সমাজ, এটা হচ্ছে যে হিংসা বিদ্বেষের সমাজ। এই যে শুধুমাত্র আমি এদের কথা বলছি না, আমাদের সাংবাদিক সমাজও একই ঘটনা। আমাদের সাংবাদিক সমাজেও যারা আগে সরকারের চাটাচাটি করেছে এবং বদনামের শিকার হয়েছে, তারা তো একদিকে চলে গেছে। আর যারা চাটে নাই, যারা বিরোধী দলে ছিল, বিরোধী মতে ছিল, বলছে মানে কয়েকজন, যারা কয়েকজন, অনেকে মনে করে যে ইয়ে নির্যাতন না, এটা কি বলে, ডিপ্রাইভ হয়েছে। এখন বলছে যে আমি তো কোথাও চাকরি করি না, অমুক করে নাই, তমুক করে নাই, সবগুলো চাকরি করেছে, হয়তো বড় বড় পোস্টে যায় নাই। এখন দখল করে বিভিন্ন প্রতিষ্ঠানের টেলিভিশন ও পত্রিকাগুলোর এক একজন হেড হয়ে গেছে, যার কোনো যোগ্যতাও নাই অনেকের, এবং নিজেরা দেখাতে পারছে না যে কোনো সরকারের জন্য তারা কিছু করতে পারবে, এমন মনে হয় না। তারেক রহমান সরকারের মানে আশ্রয়ে এরা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকেছে, এবং যে 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 স্টাইলে তারা সরকার বা মিডিয়া চালাচ্ছে, তাতে করে এটা সরকারের পক্ষ কোনো কাজ হবে না, কারণ এরাও আরেকটা দালাল হিসেবে চিহ্নিত হচ্ছে। এরাও কিন্তু বড় ধরনের কোনো কিছু করছে না। এবং আরো আইরনি হচ্ছে যে সে নিজে দালালি করতেছে আর অন্যকে দালালির জন্য গালি দিচ্ছে। তুমি নিজে তো ঠিক নাই রে ভাইয়া, তোমার নিজের তো ইয়ে হচ্ছে, তুমি তো আজান দিয়ে কিভাবে বিএনপি হয়, জামাত হওয়া যায়, এনসিপি হওয়া যায় সেই চেষ্টা করছো। তুমি যখন এটা করো, তাহলে অন্যকে কিভাবে বলো যে উমুক স্বৈরাচারের দালাল ছিল, হেন ছিল, তেন ছিল? তুমি নিজেও তো একই জিনিস। তো এই কোন সেক্টরে চেঞ্জ হচ্ছে না, একই রকম ভাবে চলতেছে। ইউনুস প্রতিহিংসার রাজনীতি শুরু করে দিয়েছিল। আমরা আশা করেছিলাম যে নতুন একটা সরকার হচ্ছে, নতুন একটা বন্দোবস্ত হবে, নতুন একটা নিয়ম থাকবে। কিচ্ছু হচ্ছে না, বরং ইউনুসের আমলে যারা সুবিধাবাদী ছিল, তারাই আরেকটা সরকার, এই তারেক রহমানের সরকারকে ইউনুসের সরকার হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওরাই বলতেছে যে সব তো ঠিক আছে, এটা তো আগের সরকারই। শুধুমাত্র হিংসা প্রতিহিংসা কার সাথে? আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ যেগুলো করছে, তোমরা দূরে থাকো, তোমরা আশেপাশে আসতে পারবে না, আমরা ঠিক আছি। এবং আমরা ঠিক আছি সেটাও কয়দিন চলে কে জানে, ক্ষমতার দ্বন্দ্বে তারা কোথায় যায়। না, আমার চোখে ওইটাই যে এটা ইউনূসের সরকারের কন্টিনিউশন চলতেছে। বড় ধরনের কোনো চেঞ্জ আসতেছে না, শুধু চেঞ্জ আসতেছে সরকারের কিছু পোস্ট, মানে বিএনপি ছিল, জামাত ছিল, সেটাকে বিএনপি দিচ্ছে, এরকম কিছু চেঞ্জ আসতেছে, কিন্তু পলিসিগত ভাবে কোনো চেঞ্জ নাই, একই জিনিস। আর একটা কথা আপনি যেটা বলেন এই মাত্র, যে নিজেদের মধ্যে হয়তো কিছু পাওয়া না পাওয়া নিয়ে এক ধরনের দ্বন্দ্ব, এর চেয়ে বেশি কিছু আমরা দেখছি না। কিন্তু এর বাইরেও আমরা দেখলাম এই জিনিসটাও, যে আজকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, নতুন একটা রায় হয়েছে আদালতের, যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এবং গণভোট সংবিধানে পুনর্বহালের একটা আদেশ এসেছে। তো এটা যখন এসেছে, তখন এর পাশাপাশি দেখলাম যে এনসিপি, তারা এটা নিয়েও হ্যাপি না। তারা বলছে এটা ভালো, কিন্তু এটা যদি ওই গণভোটের রায়ের মাধ্যমে বাস্তবায়ন করা হতো তাহলে আরো ভালো হতো। এরা নিয়ে আমরা জনগণের রায়কে আমরা আদালতের কাছে নিয়ে যাচ্ছি কেন, তাদের এই ধরনের বক্তব্য। কিন্তু জনগণের রায়টা কি আসলে,
গণভোটটা কি আসলে জনগণের রায় সেখানে প্রতিফলিত হয়েছিল? এবং ওদের যে আদালতে একটা জিনিস তো হওয়া দিয়ে কথা, তো গণভোট দিয়ে হোক বা আদালতের রায় দিয়ে হোক, এটা নিয়ে তাদের যে অস্বস্তি, অতৃপ্তি এবং গণভোটের রায় নিয়ে তাদের যে তারা, এটা নিয়ে যে বিএনপিকে দৃশ্যটা গালাগালি করা, এটা কি আপনি কিভাবে বলবেন? হুম। প্রথমত আমি বলবো যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট যে ফেরত আসলো, এই ফেরত আসাটা কতটা কার্যকর হবে এটা কিন্তু বিরাট সন্দেহের বিষয়। এই দেশে 10 জন নিরপেক্ষ ব্যক্তি নাই আর, যাদেরকে কেয়ারটেকার গভর্নমেন্ট আপনি অন্তর্ভুক্ত করবেন। এবং কেয়ারটেকার গভর্নমেন্টের হেড কে হবে সেই সেই বিষয়টা এখনো ধূম্রজাল আছে। এবং সেইটা নিয়ে আবারও যে রাজনীতি হবে না, যে বিএনপি আগের আমলে যেটা করেছিল সেটাও আপনি জানেন না, কারে বাড়াই দিবে কারে রাখবে। এবং যে বিচারপতিগুলো যে এখানে যে যিনি আসবেন, উনিও তো তাদেরই লোক, তাই না? কারণ এখন তো দল দেখে দেখে পদোন্নতি হচ্ছে। বিচার বিভাগ তো স্বাধীন না যে আপনি একজন স্বাধীন বিচারপতি দিয়েছেন, সে কোনো দল করে না বা তার দলীয় সংশ্লিষ্টতা না। এখন যারা আসতেছে সবাই তো দলীয় সংশ্লিষ্টতা নিয়ে আসতেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান এই তো দলীয়করণ হয়ে গেছে। সেটা যে এই সরকার আমল হয়েছে তা না, সেটা তো শেখ হাসিনার আমল থেকে হয়ে আসতেছে বা তারও আগে থেকে হয়ে আসতেছে। তো প্রতিষ্ঠানগুলো যখন দলীয়করণ হয়ে যায়, তখন সেখানে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট হেড যে হবে তাকে যদি বেঁধে দিলেন যে অমুকই হবে, তো সেই লোকটা যে বিএনপির না, সেই লোকটা যে জামাতের না, আওয়ামী লীগের না, সেই গ্যারান্টি কোথা থেকে পাবেন? সো এই জন্যই যে দল, যেহেতু দল নিরপেক্ষ ভাবে বিচারপতি নিয়োগ হচ্ছে না, সো ওইখানে কে হবে সেটা নিয়ে আবার কাওয়াজ রয়ে গেছে। আর গণভোটের যে বিষয়টা, গণভোট একটা অবৈধ বিষয় ছিল। এবং ওই এই সরকার যদি এই তত্ত্বাবধায়ক সরকার, সরি, এই আদালত যদি বলে যে গণভোটের পক্ষে যদি রায় দিয়ে থাকে, সেটা কি এই গণভোটের পক্ষে রায় দিয়েছেন না ভবিষ্যৎ গণভোটের পক্ষে রায় দিয়েছেন, সেগুলো তো আবার ব্যাখ্যা করবে। হ্যাঁ, হুম। কারণ এটা ওনারা ভবিষ্যতের জন্য, গণভোট, হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের জন্য, সংবিধানে হ্যাঁ, গণভোট গণভোটকে প্রতিস্থাপন অন্তর্ভুক্ত করার জন্য। হুম। রাইট, গণভোট অন্তর্ভুক্ত হলো। এক গণভোট শেখ হাসিনা বাদ দিয়ে দিয়েছিল, কেয়ারটেকার বাদ দিয়েছে, অন্তর্ভুক্ত হলো। Right. তো এখন যে গণভোট হলো, সেটার যে রায় হলো, সেটার ভিত্তিতে যে সংস্কার এবং সেটার ভিত্তিতে যে বিচার বিভাগের স্বাধীনতা, অনেক অনেক ইস্যুস গুলো আছে, সেগুলো যে এটা ইনক্লুড হয়ে গেছে ভাবার তো কোনো কারণ নাই। যে সংস্কার নিয়ে বড় বড় কথা বলে, কিসের সংস্কার হয়েছে, কিসের সংস্কারের প্রস্তাব হয়েছে? প্রথম সংস্কার তো হওয়া উচিত সরকারের মেয়াদ 4 বছর করা, ওইটা তো করে নাই। 5 বছর, 5 বছর আমেরিকার দালালি করতেছে। আমেরিকাকে অনুসরণ করো না। আমেরিকা তো 4 বছর ধরে সরকার চালায় এবং দেখা যায় হুম। যে সরকার খুব ভালোভাবেই চলে। কারণ এই 2 বছর পরেই আজান দিয়ে চুরিদারি করতে থাকে সরকার দলের লোকেরা। এখন তো আরো আগে থেকে শুরু হয়ে গেছে। 2 বছর পরে কাউকে চোখেই দেখবে না, এমন আজান দিয়ে চুরিদারি করবে। আর 3 বছরের সময় ইলেকশন চলে আসে। তো এই জন্যই 4 বছর এবং ইলেকশনের আগের বছরে হয়তো চুরিদারি কম করবে, এটা একটা প্রতিফলন হবে। 4 বছর খুবই পারফেক্ট একটা টাইম। এবং বাংলাদেশ 4 বছরে ফিরে যাওয়া হচ্ছে বড় সংস্কার হবে, অন্য কিছু না। কারণ আমরা একটা সরকারকে এতদিন দেখতে অভ্যস্ত না। মানে আমাদের যান যান চলে যায় যে আমরা আমাদের রায় দিয়ে একজনকে বসালাম, সে যখন লুটপাট, সে যখন অপকর্ম করতেই থাকে, সেটা তো আর আমাদের সহ্য হয় না। যদি ভালো লাগে সে পরের বার দেবো, কিন্তু এই টেনিউরটা এত বড় করে রাখছে, এটাতে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। সংস্কার যদি হয় এটাতে হোক, সংস্কার